Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল থেকে ব্লগটি শুরু করে দিয়েছিলাম। সংসারের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করেই চা বানিয়ে নিয়েছি। আর দানিশে পাপা চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছু টোস্ট নিয়ে এসেছিলো, সেগুলোকে আমি একটু কৌটোতে ঢুকিয়ে নিচ্ছিলাম। চাটাও আমি খেয়ে নিলাম। চা খেয়ে এসে দেখি ঘড়িতে 7:30 বাজে, এখনও দানিশে পাপা আর দানিশ বিছানা ছাড়েনি। বেশ কয়েকদিন থেকে সকাল সকাল বেশ ঠান্ডা লাগছে, তাই বাবা ও ছেলে বিছানা ছাড়তেই চাইছে না। আর ঠান্ডার দিনে সত্যি বলছি, বিছানা ছেড়ে উঠতে একদমই মন যায় না। এই কদিন পরই তো ঠান্ডার সময়টা চলে আসবে। আমাকে কিন্তু গরমের থেকে ঠান্ডার সময়টাই বেশি ভালো লাগে। পোশাক আশাক পরতে হলেও কী হবে, শরীরের খাওয়ার সব কিছুরই একটা আরাম। এই তো আমি সবজি বাগানে চলে এসেছি, যে আমার কি কি সবজি আছে। আজকে ভাবলাম যে বাড়িরই কিছু সবজি কুড়িয়ে রান্না করব। মানে আজকে বাইরে থেকে কিছু কিনবো না। তো প্রথমে দেখতে পেলে কিছু পালং শাক লাগানো রয়েছে, তারপর লাফা গাছ লাগানো রয়েছে। এবার আবার লাফাগুলো জানো তো লাল লাল হয়েছে, খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, একটা অন্যরকম টেস্ট। আর আমার বাগানে একটা কিন্তু ছোট্ট পেয়ারা গাছও আছে। এই পেয়ারা গাছটায় এত পেয়ারা ধরে, মানে লিচুর মতো হয়ে পেয়ারা ধরে, এক এক জায়গায় 5টা 6টা করে হয়। যখন পেয়ারা গাছ ছিল না, তখন কিন্তু দোকান থেকে কিনে খেতে ভীষণ ভালো লাগতো। আর এখন বাড়িতেই গড়াগড়ি খাচ্ছে এত পেয়ারা, কিন্তু খেতে মনই যাচ্ছে না। সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানে, জলটা গরম হয়ে এসছে, এবার তো চালটা ধুয়ে দেবো। তোমাদের আমার সংসার জীবনের একটা ছোট্ট গল্প শোনাই। আমি ছোটোবেলা থেকেই ভীষণ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছি। মানে অভাব কী জিনিস জানতামই না, অভাব কাকে বলে, অভাব কিভাবে হয় সেটা বুঝতামই না। কারণ আমি এতটাই সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছি, যখন যেটা চেয়েছি, যখন যেটা বলেছি সেটাই পেয়ে নিয়েছি সামনে। তাই অভাব মানেই বুঝতাম না। তবে শ্বশুরবাড়িতে এসে যে অভাব, তা আমি একদমই বলবো না। এখানেও বেশ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই থাকি, কিন্তু আমার মনে হয় সংসারে চলার পথে যদি 2 টাকা বাঁচাতে পারি, সেই পন্থাটাই আমাদের অবলম্বন করা উচিত। এই যেমন ধরো, আমার সবজি বাগানটায় কিছু সবজি দেখতে পেলে, এইভাবে আমি কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু সবজি লাগাই। ধরো বেগুন, টমেটো, লাফা, সিম, করলা। কারণ আমার মনে হয় যে হাজব্যান্ডের হয়তো 2 পয়সা বাঁচবে। এই ধরো আজকে আমি একটাও কিছু সবজি কিনিনি, বাড়ির পালং শাক তুলেছি, আর কিছু বিনস নিয়েছি, আর কিছু আলু দিয়ে রান্না করে নেব। এখানে কি বলো তো, শাকটা বিনসটা কিনতে হলো না। এখানে হয়তো আমার 100 টাকা বা 70 টাকা সেভ হয়ে গেল। এইভাবে যদি আমরা প্রত্যেক দিন 10 টাকা 5 টাকা করে বাঁচাতে থাকি, তাহলে মাসের শেষে যদি আমরা হিসাব করি, তাহলে কি হবে, আমাদের অনেকটা টাকাই কিন্তু সেভ হয়ে যাবে। আর এই টাকাগুলো কি আমরা নিজেদের বিলাসিতায় ওড়াবো? একদমই না। এখন তো আমরা সবসময় চিন্তা করব আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা। আমরা যদি আমার বাচ্চাদের জন্য কিছু করে যেতে পারি, তাহলে তো ওরা বড় হয়ে বলবে যে আমার বাবা মা অনেক কিছু করে গিয়েছে। আর আমরা মা বাবা হয়েছি, সন্তান জন্ম দিয়েছি, আর সন্তানের জন্য যদি কিছুই না করতে পারি, তাহলে নিজেকে কিন্তু বড্ড অসহায় মনে হবে, আর সন্তানটাও কিন্তু তোমাকে দায়িত্বহীন ভাববে। তার থেকে বরং সংসারে যা আয় করবে, তার থেকে সব সময়, তোমার যদি 10 টাকা আয় হয়, তুমি সবসময় চেষ্টা করবে 7 টাকা খরচ করব, 3 টাকা বাঁচানোর। তাহলে কিন্তু এইভাবে তোমরা জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, বাসনগুলো মাজার জন্য রেডি করে নিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দানিশে পাপা কালকে রাত্রে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ওর খালি বক্সটাই দেখিয়ে দিলাম। রান্না বান্নার পরে আমি রান্নার যে কাপড়গুলো প্রয়োজন হয়, সেগুলো কিভাবে কাচি চলো তোমাদের টিপসটা বলে দিই। জলটা হালকা গরম করে নেব, তার উপরে দিয়ে দেবো সার্ফ আর একটু লবণ। লবণ দিলে কি হয়, তেল চিটচিট ভাব যেটা থাকে, সেটা একদমই চলে যায়, আর কাচতে অনেকটাই সুবিধা হয়। এখানে দানিশে পাপা কিছু আপেল নিয়ে এসেছিলো, সেগুলো ঝুড়িতে রেখে দানিশকে একটা দিলাম। ও কামড়ে কামড়ে খাচ্ছে। ও আবার কাটার থেকে গোটা আপেল খেতে বেশি ভালোবাসে। সংসারে কাজকর্ম করতে করতে আমি কখনো হাঁপিয়ে উঠি না, বা আমার মনে হয় না যে কেন আমি এভাবে কাজ করছি। কারণ সংসারটাকে আমি এতটাই ভালোবাসি আর এতটাই যত্ন করি, যে আমার সবসময় মনে হয় যে সংসারের পিছনে খেটেই যাই।
তো তোমরা যদি সংসারটাকে ভালো না বাসো তাহলে কিন্তু একটা সংসারে কখনোই টিকে থাকতে পারবে না বা সংসারে কাজকর্ম করতেও পারবে না। তাই সবথেকে প্রথমে আমাদের সংসার জীবনে এসে কি উচিত, যে সংসারটাকে ভালোবাসা, সংসারটাকে যত্নে গড়ে তোলা। একটা সংসার কিন্তু একদিনেই তৈরি হয়ে যায় না। যখন তুমি বিয়ে হয়ে আসবে দেখবে শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওর সবাই থাকে। সবার সঙ্গে যদি তুমি মানিয়ে নিতে পারো তাহলে তুমিও ওদের কাছে ভালো হবে আর ওরাও তোমাদের কাছে ভালো হবে। শ্বশুরবাড়িতে এসে কখনোই তুমি দেখবে না যে তোমার আশেপাশের সব লোকগুলোই একই রকম। কেউ ভালো তো কেউ একটু খারাপ, কিন্তু তুমি যদি নিজে ভালো হয়ে যাও, নিজে সব কিছু চুপচাপ সয়ে যাও, তাহলে দেখবে শ্বশুরবাড়ির সবাই ভালো হয়ে যায়। তো অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু আমার ক্ষেত্রে এটাই হয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো, তবে ভিডিওর প্রতি সাপোর্টিভ না, তবে অন্য বিষয়গুলোতে ভীষণ ভালো, ভীষণ সাপোর্টিভ। আমাকে সবাই না অনেক আদর যত্নে আগলে রাখে, মানে এতটা ভালোবাসে। শ্বশুরবাড়ি এই ভালোবাসাটা এক পক্ষ থেকে হয় না, আমিও হয়তো তাদেরকে কিছু দিয়েছি বলে আমি তাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি। তো কিছু কন্টেনার ছিল, সেগুলোকে ধুয়ে মুছে আমি রোদে দিয়ে দিলাম শুকোতে। হঠাৎ করে কিছু প্রয়োজন হলে সেগুলো ঢোকাতে পাবো। এরপর তো আমি ঝাড় মোছা এসব করে নেব। তারপরে আর যেগুলো কাজ থাকে, দানিশকে স্নান করাবো, নিজে স্নান করব, কিছু জামা কাপড় কাচার থাকে সেগুলো কাচবো। তারপরেই কিন্তু আমার নিস্তার। এই কাজকর্মগুলো করতে করতে প্রত্যেক দিনই আমার 1টা মতো বেজে যায়। স্নান করে খাওয়া দাওয়া করতে 2টো বেজে যায়। আজকে তো সবজি তরকারি রান্না হয়েছিল, ওই লাফা দিয়ে আলু ভাজা আর ডাল আর শাক ভাজা। তাই একটা ডিম বানিয়ে নিচ্ছি ভাত খাওয়ার সময়। আর গরম গরম ডিম ভাজাটা বানালেই কিন্তু ভাতে খেতে বেশ ভালো লাগে। তাই স্নান করে এসে একেবারে ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি আবার পেঁয়াজ দিয়ে ডিম ভাজা খেতে বেশি ভালোবাসি। আজকে বাড়ির পাশেই ছিল কালী পুজোর মেলা, তো দানিশ তো ছোটো বাচ্চা, ও তো ছাড়বেই না, ও যাবেই ওর পাপার সঙ্গে। তাই গিয়ে দেখো চিনে বাদাম নিয়ে এসছে, মানে যেগুলোকে টাইম পাস বাদাম বলে, আর একটা নিয়ে এসছে বন্দুক। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।